আরে বামপন্থীরা তো ধর্ম আর রাজনীতিকে গোলায় না। আমি কি হিন্দু নই? আমি হিন্দু ধর্মে আমার মনের ভেতর বিশ্বাস রাখি, কিন্তু আমি ধর্মের আচারকে রাজনীতির মধ্যে মেলাই না। আমি আরেকটা ধর্মকে সম্মান করি। এটা কোন ভাষা একজন মুখ্যমন্ত্রী বলছে শুক্রবার? আজকে তুমি যেটা ভাবছো যে তৃণমূল বিজেপিটা আলাদা, আমি ওই দৃষ্টিভঙ্গিতে দেখছি না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ফুরিয়ে গেছে, RSS এর প্রয়োজনীয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরিয়ে গেছে। আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, একদিকে বাম একদিকে রাম। এখানে আর মাঝখানে কেউ আসবে না। এটা ইডিওলজির লড়াই। এটা মানে আমি তোমাকে বলছি সরাসরি গান্ধী আর গডসের লড়াই। এটা সরাসরি সুভাষ আর RSS এর লড়াই, শ্যামাপ্রসাদের লড়াই। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে গুরুতর হয়ে উঠছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য একমাত্র বিরোধী শক্তির নাম কি? বামেরাই। বামফ্রন্ট কিন্তু ঐক্যভাবে রাস্তায় নামছে, লড়াই করছে, এবং মানুষ বলতে শুরু করেছেন, বামেরা দাবি করছেন যে মানুষ আস্তে আস্তে তাদের দিকে নজর ফেরাতে শুরু করেছেন। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে, সামনের দিকে কি ভাবনা রয়েছে, এই নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, CPI এর নেতা, বাম মুখপাত্র। সৈকত, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। এটা তোমার প্রথম ইন্টারভিউ। এই যে তুমি যে সম্পর্কটা, তুমি আমার কলেজের জুনিয়র, ফলে একটা তো দাদা ভাইয়ের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সৈকত, প্রথম প্রশ্নটা খুব গুরুতর প্রশ্ন হয়ে উঠছে, সেটা হচ্ছে যে রাজ্যে 2.5 মাস হলো সরকার বদলেছে, কিন্তু সরকার বদলানোর পর থেকে দেখা যাচ্ছে যে বিজেপিকে নিয়ে নানান প্রশ্ন উঠছে, বারবার নানান বিতর্ক তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেরাই কেন একমাত্র বিরোধী শক্তি হয়ে উঠছে? তুমি যখন আমার প্রথম পরিচয় সেন্ট পলস কলেজ দিয়ে শুরু করলে, 2011 সালের আগে ছাত্র রাজনীতির হাতে করি আমার সেন্ট পলস। তুমি আমার কলেজ সিনিয়র। এই কারণেই বামেরা আজকে বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়েছে। 2011 সালে যখন আমরা পরাজিত হলাম, আমরা সবে তখন ছাত্র রাজনীতির কর্মী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি, নিজেদের প্রমাণ করছি প্রতিদিন। প্রবল আক্রমণ তৃণমূলের। তারপরেও কিন্তু 11 সালের পর আমাদের তৎকালীন ছাত্র আন্দোলনের বহু নেতাকর্মী তারা আক্রান্ত হওয়ার পরেও তারা কিন্তু ঝান্ডাটা পাল্টায়। আজকে 2011-র পর তোমার সঙ্গে আমি সেন্ট পলসের কলেজের স্মৃতিচারণা করছি। আজকে 26 সাল, 15 বছর পর আমার মতন অসংখ্য বহু কমরেড সেন্ট পলসের মতন হাজার হাজার কলেজের SFI করা, AISF করা, বামপন্থী ছাত্র রাজনীতি করা ছেলে, তারা কিন্তু বাম মতাদর্শ থেকে দূরে চলে যায়, এবং তাদেরই একটা বড় অংশ এখন বামপন্থী আন্দোলনের প্রধান মুখ। মূলত 30 থেকে 40 বা 25 থেকে 45 এই যে জেনারেশন, এরা কিন্তু ইডিওলজির প্রশ্নে কম্প্রোমাইজ করেনি, কোনোদিন দল বদলের কথা ভাবেনি। আজকে যে তৃণমূল, তখন আমাদের MLA সংখ্যা কত হয়েছিল? আমরাও তো কমে গেছিলাম, আমরা আনএক্সপেক্টেডলি মানে ধরাশায়ী হয়েছিলাম, ফল হয়েছিল এটা। তারপরেও কিন্তু 2011-র পর 13 পঞ্চায়েত, 14 নির্বাচন, 16 নির্বাচন, ইনফ্যাক্ট 16 সালে আমরা তো সরকারে চলে আসবো এরকম একটা পরিস্থিতি। কিন্তু তুমি ভাবো তো, সরকারটা গেছে তৃণমূল কংগ্রেসের মাত্র 3 মাস। এই 3 মাসে তৃণমূলটা আছে, মূল সহ পুরোটা বিজেপি হয়ে গেছে। তাহলে বিরোধী ও দলনেতা, মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি বিরোধী দলনেতা, মানে চয়েস করা যে বিরোধী দলনেতা বিজেপি, তার মুখে শোনা যায়। গত পরশুদিন তুমি যখন আমার ইন্টারভিউ নিচ্ছ, 72 ঘন্টাও কাটেনি, 20 জন MP তারা মোদির সঙ্গে ডিনার করছে, মোদির সঙ্গে ছবি তুলছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছে। গতকাল রাত্রে, গত পরশু একাধিক খবর এসছে। তাহলে বিরোধী দলটা কোথায়? যারা খাতায় কলমে বিরোধী, তারা তো আর খাতায় কলমে বিরোধী নয়, তারা তো তৃণমূলের বিজেপির বিটিমে পরিণত হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তুমি তৃণমূল ধরো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পার্টিটাই তো বিজেপির কোলে। স্বাভাবিকভাবে বিরোধী স্পেসে কারা? ISF এর একমাত্র বিধায়ক, আমাদের CPIM এর বামফ্রন্টের একমাত্র বিধায়ক, কংগ্রেসের 2টো বিধায়ক। সেই অর্থে দেখতে গেলে রাস্তার লড়াইতে হকার উচ্ছেদ বলো, বুলডোজার বলো, গরিব মানুষের উপর আক্রমণ বলো, ছাত্রদের আন্দোলন বলো, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের বিভ্রান্তি বলো, সংখ্যালঘুদের উপর অত্যাচার বলো, এই মসজিদগুলোতে লাউড স্পিকার খুলে নেওয়ার ইস্যু বলো, সব ইস্যুতে কোর্টের লড়াই, আইনি লড়াই, রাস্তার লড়াই, এমনকি বিধানসভার ভেতরে নওশাদ রানা দ্বারা যে কথাগুলো মানুষের জন্য তুলে ধরছে, এই কথাগুলো কারা বলছে? গণতন্ত্র তো এটাই বিরোধী স্পেস। বিরোধী তো তাকেই বলা হয় যারা বিধানসভার ভেতরে সরকারের ভুল ত্রুটিগুলোকে চিহ্নিত করবে, সেই ইস্যুগুলোকে সরকারের উপর চাপ বাড়াবে, সেই ইস্যুগুলোকে রাস্তার আন্দোলনে পরিণত করবে, রাস্তায় মানুষকে সংগঠিত করবে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, ইয়াং জেনারেশন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এদেরই তো নিরাপত্তা প্রয়োজন। বড় লোকেদের তো প্রয়োজন হয় না। তারা ব্যবসায়ীরা তোলা দিত তৃণমূলকে, এখন তোলা দিচ্ছে বিজেপিকে। তাহলে মধ্যবিত্ত, গরিব, প্রান্তিক মানুষ তারা কোথায় যাবে? তারা তো তোলা দিতে পারছে না, তারা তো সেটিং করতে পারছে না। তারা তো তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে এই তৃণমূলের চোরেদের লিডারশিপ মেনে নেওয়া, এই সবটা অ্যাডজাস্ট করতে পারছে না। তাহলে একটা বড় অংশের মানুষ
তারা সঠিকভাবেই তাদের ভাবনা চিন্তা থেকে এবারে বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলকে তাড়াতে। তাহলে সেই অংশের মানুষকে এই তৃণমূল বিজেপির মিলেমিশে যাওয়া, আমে দুধে মিশে যাওয়া, আটি গড়াগড়ি খাওয়া এই মধ্যে থাকবে নাকি অল্টারনেটিভ খুঁজবে? স্বাভাবিকভাবে আমাদের মিটিং মিছিলে ভিড় বাড়ছে, সমস্ত ইস্যুতে যে কাজ বিরোধীদের করা উচিত সেই কাজ বিরোধী হিসেবে লাল ঝান্ডা বামফ্রন্ট করছে। স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে আমরা দাবি করছি না ফলতার উপনির্বাচন মানুষের রায়, রাস্তার লড়াইয়ে মানুষের সমর্থন, সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রচার কথাবার্তা, গ্রাম গ্রাম বুথগুলোতে যেভাবে মানুষ আমাদের পতাকার তলে ঝান্ডা ধরছে, তাতে কোথাও না কোথাও তোমার মতন অনেক সাংবাদিকদের মনে হচ্ছে যে এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বামেরা উঠে আসছে। আগামী দিনে এই প্রবণতা আরো বাড়বে, কারণ ডবল ইঞ্জিন সরকারের একের পর এক যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এবং এটা নিয়ে সেই অর্থে তৃণমূল বড় বা বিরোধী স্পেস অন্য কেউ সেভাবে জোরালো আন্দোলন করছে না। তুমি যদি দিল্লির ছাত্র আন্দোলন বলো, সেখানেই বামপন্থী ছাত্রদের ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা, এই আইএসএফ সহ, ঐশী ঘোষ সহ, এসএফআই সহ অন্যান্য নেতৃত্বের সরব উপস্থিতি। ইনফ্যাক্ট কংগ্রেস জনতা পার্টির মুখপাত্ররা আমাদের পার্টি অফিসে, দিল্লির পার্টি অফিসে গেছে, ধন্যবাদ জানিয়েছে আমাদের ছাত্র নেতাদের। গোটা দেশ জুড়ে যে প্রবল ছাত্র বিক্ষোভ তৈরি হয়েছে তাতে মানে একদম স্পষ্টভাবে বামপন্থীদের উপস্থিতি হয়েছে। আসামের মতন একটা রাজ্য, সেখান থেকে আইসার নেত্রী হিসেবে নেহার উঠে আসা, বা জুনেদের এই আন্দোলন থেকে উঠে আসা, বা তোমার বিভিন্ন এই যে ধরো তাহির বোম্বেতে প্রতিবাদের মুখ হয়ে ভেসে ওঠা, এইগুলো ছোট ছোট সিমটম প্রমাণ করছে যে মূলত 35% ভোটার যারা এই প্রজন্মের ভোটার, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ভোট দিতে যাবে, তারা কোথাও বদল চাইছে। তাই আমরা মনে করছি যে এই কাজটাকে আমাদের আরো সংহত করতে হবে, এবং বিজেপির বিরুদ্ধে যদি মূল ইস্যুগুলোকে আমরা এক জায়গায় আনতে পারি, মানুষের ক্ষোভগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে বিরোধী স্পেস নয়, বিজেপিকে আমরা বেগ দেব। আগামী উপনির্বাচন কিন্তু সেই প্রমাণই দেবে। সৈকত, একটা চিত্র, এই মোটামুটি তুমি 72 ঘন্টার একটা ছবির কথা বললে, আমি 48 ঘন্টার আগে একটা ছবির কথা তোমায় বলছি। সেটা হচ্ছে বিহারের বাঁকিপুর। সেখানে একটা উপনির্বাচন হলো, সেখানে প্রশান্ত কিশোর জিতলেন। বিজেপির 31 বছরের যেখানে দখল ছিল সেই জায়গা হাতছাড়া হয়ে গেল। এমনকি মহারাষ্ট্রেও তাই হয়েছে, হয়তো গুজরাটে জিতেছেন, এটা এক্সপেক্টেড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উপনির্বাচন সাধারণত কি হয়ে থাকে? শাসক দল তারাই অ্যাডভান্টেজ পায়, যেহেতু তাদের মেশিনারি কাজ করে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো, তার মানে কি কোথাও সুপ্ত আগ্নেয়গিরি ধীরে ধীরে জেগে উঠছে? না, দেখো, মূলত বাঁকিপুরের ফলাফলটা আমরা অন্যভাবে ভাবতে চাই। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, এটা দলগত ভাবনা না, আমার ব্যক্তিগত মত, বাঁকিপুরে যে মানুষরা ভোট দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, বিজেপির উপর ক্ষোভে ভোট দিয়েছে। তারা অল্টারনেটিভ হিসেবে একটা নতুন কিছু চাইছিল, কেননা কিছুদিন আগে বিহারের নির্বাচনে আরজেডি কংগ্রেস লেফটের যে মহাজোট পর্যুদস্ত হয়েছে, তার ফলে মানুষ হয়তো আমাদের উপর ভরসা রাখতে পারছিল না, মানুষ অল্টারনেটিভ খুঁজছিল। সেই অল্টারনেটিভে প্রশান্ত কিশোরের পক্ষে তার রায় গেছে। কিন্তু প্রশান্ত কিশোরের অবস্থান সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। 2014-তে তোমার মনে থাকা উচিত, মোদির প্রথম সরকারে আসার ক্ষেত্রে হর হর মোদি ঘর ঘর মোদি, ব্র্যান্ড মোদির বিজ্ঞাপন, কখনো বিজেপির ইলেকশনের স্ট্র্যাটেজিস্ট হিসেবে টাকার বিনিময়ে কাজ করা, এই রাজ্যে তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করা। প্রশান্ত কিশোর পলিটিক্যাল একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে টাকার বিনিময়ে নির্বাচনকে অবজার্ভ করেছেন, নির্বাচন পরিচালনা করেছেন। তার ফলে যারা মূলত এই আর্থিক লেনদেনের উপরে দাঁড়িয়ে রাজনীতিকে বিশ্লেষণ করে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবজারভেশন একটু ভিন্ন। স্বাভাবিকভাবে আগামী দিনের রাজনীতি ঠিক করবে যে প্রশান্ত কিশোর বিজেপি বিরোধী লড়াইয়ে বুক চিতিয়ে লড়বে নাকি কম্প্রোমাইজড ওয়েতে লড়বে। স্বাভাবিকভাবে আমি প্রশান্ত কিশোরের জয়টাকে কোনো গ্লোরিয়াস জায়গা দেখছি না, কিন্তু মানুষের যে রায়, এই রায়টাকে তো সম্মান জানাতে হবে। বিহারের মতন ডবল ইঞ্জিন সরকার, সেখানে এই রায়, এবং ইতিহাসে কিন্তু এটা বারে বারে উল্লিখিত রয়েছে, যতবার গোটা দেশে পরিবর্তনের হাওয়া বয়েছে তখন সেই পরিবর্তনের কথা বলা হতো বিহার উত্তরপ্রদেশ হয়ে দিল্লি যেতে হয়। স্বাভাবিকভাবে বিহার কিন্তু বারে বারে উদাহরণ তৈরি করেছে। অটল বিহারী বাজপেয়ী সরকারের জমানায় যখন পতন হলো, প্রথম কিন্তু বিহার ধাক্কা দিয়েছিল, তারপর ইউপি ধাক্কা দিয়েছিল। আবার কংগ্রেসের ইউপিএ সরকারের যখন পতন হলো, তখন কিন্তু প্রথম বিহার ধাক্কা দিল, তারপর ইউপি ধাক্কা দিল। স্বাভাবিকভাবে এবারে বিহার ধাক্কা দিয়ে প্রমাণ করলো যে বিহার তৈরি হচ্ছে অল্টারনেটিভের, বিকল্প খুঁজছে, মানুষ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। উত্তরপ্রদেশের নির্বাচন আমাদের দেখতে হবে, উত্তরপ্রদেশে যেভাবে মানুষ অখিলেশ যাদবের পক্ষে দাঁড়াচ্ছে, বিজেপির অল্টারনেটিভ খুঁজছে, সেখানে যদি উত্তরপ্রদেশের নির্বাচন এদিকে যায়, তাহলে ধরে নিতে হবে যে গোটা দেশ মোদির বিরুদ্ধে থাকছে। এবং মোদি স্বাভাবিকভাবে, দেখো, মোদি তো 14 সাল থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের মুঠির মধ্যে নিয়েছেন। তার ফলে মোদি যে সিগন্যাল পাচ্ছে না এমনটা নয়, এবং সিগন্যাল পাচ্ছেন বলেই রাত 12টার সময় ফেসবুক লাইভে আসতে হচ্ছে, টেলিপ্রম্পটার ইউজ করতে হচ্ছে। যে মোদি কোনোদিন প্রেস কনফারেন্স করতো না, তাকে ভিডিও বার্তা দিতে হচ্ছে। এবং আমরা এটা মনে করি, এই যে দম্ভ, এই যে অহংকার, আমি প্রেস কনফারেন্স করবো না,
আমি মিডিয়াকে ফেস করবো না, আমি বিরোধীদের কথার উত্তর দেবো না। গতকালকেও আইএসআই নিয়ে যে বিল পাস করে দিল হঠাৎ করে, কোনো আলোচনাই নেই। আইএসআই তে বিনা পয়সায় পড়াশোনার সুযোগটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ফি দিয়ে পড়তে হবে। তার মানে সরকারের পলিসিটা কি? সরকারের পলিসি হচ্ছে মেধা, বিজ্ঞান, সংস্কৃতি এই নিয়ে গবেষণার জায়গাগুলোকে সংকুচিত করে দাও। উল্টো দিকে কি গোবরের গবেষণা করো, গোমূত্রের গবেষণা করো, সারের গবেষণা করো, রামায়ণ মহাভারত নিয়ে গবেষণা করো, সেখানে সরকার উৎসাহিত করবে। তার মানে একটা ভাবনা চিন্তা বিজেপি, যে ভাবনা চিন্তা থেকে বিজেপি 14 সাল থেকে বিজ্ঞানের ওপর ভরসা না রেখে পুরোনো দিনের কুসংস্কারকে ফিরিয়ে আনতে চাইছে। কৃষি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সব ক্ষেত্রে তুমি যদি দেখো একটা ব্যর্থ সরকার চলছে। গত 7 দিনের মধ্যে আসামের বন্যা হয়েছে, ভয়াবহ বন্যা, ব্রহ্মপুত্রের জল বারে বারে ছাপায়। কিন্তু এবারে যে অভিযোগ আসছে, নাগাল্যান্ডে 35% বনাঞ্চল প্রাইভেট কোম্পানির হাতে লিজ দিয়ে দেওয়া হয়েছে, 1 টাকার বিনিময়ে তুলে দেওয়া হয়েছে, খনিজ সম্পদে ভরপুর, পুরো বনাঞ্চল ফাঁকা হয়ে গেছে। সেখান থেকে জলগুলো আসছে, মাটি আসছে, পলি আসছে, যে বন্যাটাকে রোধ করা যেত। তার মানে এনভায়রনমেন্ট ইস্যু সামনে এসছে। এর আগে সেভ আরাবল্লী মুভমেন্ট হয়েছে, আরাবল্লী পর্বতকে আদানির হাতে তুলে দেওয়ার প্ল্যানিং হয়েছে। কাশ্মীর থেকে 370 তুলে দেওয়ার পর কাশ্মীরে বিপুল আপেল বাগান আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, এগ্রিকালচার ল্যান্ডগুলো আদানির হাতে। একটা নতুন পলিসি, যে পলিসিতে প্রথম আমি একটা উদাহরণ তোমাকে বলতে চাই। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম রেল স্টেশনগুলোতে আমরা জল ভরতে যখন যেতাম, তখন জলের যে পাইপ লাইন বারবার প্রেস করতাম, জল পড়তো না, পড়লেও নোংরা জল পড়তো, আমাদের ভীষণ রাগ হতো যে জল, একটা খাওয়ার জল পরিষ্কার পাওয়া যাচ্ছে না। তারপর হঠাৎ করে সরকার বললো, গ্রামের দিকে এই ছবি বেশি, একদম একদম। তারপর সরকার ঘোষণা করলো না, এবার পানীয় জলের সুব্যবস্থা হবে, দিয়ে ঝাঁ চকচকে টাইলস বসানো হলো, দিয়ে সেখানে পাইপ লাইন পাল্টে দেওয়া হলো, দিয়ে ওয়াটার ট্যাপ লাগিয়ে দেওয়া হলো, দিয়ে বললো কি না 1 টাকাতে 1 লিটার। তার মানে যেটা বিনা পয়সায় সরকারের জল দেওয়ার কথা, সেখানে 1 টাকা দিয়ে শুরু হলো। এখন তুমি চলে যাও বিভিন্ন জায়গায়, সেটা 5 টাকা হয়ে গেছে, 10 টাকা হয়ে গেছে। জিও যখন প্রথম আসে, এই মোদিই তো বিজ্ঞাপন করেছিল, আমরা বিএসএনএল কথা বলতে গেলে বিরক্ত হতাম, ফোন কেটে যেত, নেটওয়ার্ক লাগতো না। সরকার কি বললো না, নেটওয়ার্কের দায়িত্ব বিএসএনএল না, বিএসএনএল এমপ্লয়ীদের মাসের পর মাস বেতন বন্ধ করে দেওয়া হতো। তারপর বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচারটাকেই আম্বানির হাতে তুলে দেওয়া হলো, দিয়ে জিও মার্কেটে নামলো, বললো ফ্রিতে ডেটা দেবো, 1 মাস ফ্রিতে ডেটা, 6 মাস ফ্রিতে ডেটা, তারপর 199 টাকা, তারপর 199। এখন সবচাইতে বড় করাপশন তো হচ্ছে টেলিকম করাপশন। তুমি আমি রাত্রেবেলা হঠাৎ করে একটা মেসেজ পাচ্ছি 2GB 3GB নেট, বলছে 50% ডেটা রিডিউস, মানে কমপ্লিট। তুমি কি নেট ঘাঁটলে, কে হিসাব দেবে, কে কৈফিয়ত দেবে? এই যে আমরা বারে বারে বলতাম যে দায়বদ্ধতা রয়েছে একটা কোম্পানির, পাবলিকের এত টাকা নিচ্ছে, সে তো জানাবে যে কত ডাটা, কোন ডাটা কিভাবে খরচ হচ্ছে। বা ধর আমরা তো অনেক 2GB 3GB ডেটা ব্যবহারই করি না, সেই ডেটাগুলো তো আমাদের স্টোর হওয়া উচিত। তুমি তো কিনছো ওই ডাটাটা, কিন্তু সেটা আর অ্যাড হচ্ছে না, পরের দিন আবার নতুন করে 2GB 3GB। অনলাইন এডুকেশন এখন বেড়েছে, ইন্টারনেটের উপর ডিপেন্ডেবল প্রচন্ড পরিমাণে আমরা। সরকারও উৎসাহিত করছে ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার উৎসাহ দিচ্ছে সরকার, আর ডিজিটাল ইন্ডিয়ার দায়িত্ব দিচ্ছে আম্বানি জিওদের হাতে। টেলিকম ইন্ডাস্ট্রিটাও সেই এয়ারসেল, ভোডাফোন সব উঠে গেছে। এই যে মার্কেটে মনোপলি ব্যবস্থা চালু করা, যে সরকারটা একটা কোম্পানির হাতে থাকবে, এক ব্যক্তির হাতে থাকবে, এক মানুষের হাতে থাকবে, এই ব্যবস্থা সরকার তৈরি করবার ফলে গোটা দেশে তুমি যদি দেখো এগ্রিকালচার ল্যান্ড আদানি ফুলকপির দাম ঠিক করছে, যদি তুমি দেখো এয়ারপোর্ট আদানির হাতে চলে যাচ্ছে। এই ছাত্রদের আন্দোলনের মাঝখানে 18টা মানে পোর্ট, বন্দর, সমুদ্র বন্দর আদানির হাতে চলে গেল। নাগাল্যান্ডের বনাঞ্চল চলে যাচ্ছে, আরাবল্লী পাহাড় চলে যাচ্ছে, দেশের খনিজ সম্পদ চলে যাচ্ছে, মাটির নিচের কয়লা থেকে মাথার উপর এয়ারপোর্ট সব বেঁচে দিচ্ছে। তার ফলে সরকার যে 14 সাল থেকে কনস্ট্রাকটিভ কোনো ডেভেলপমেন্ট করেনি, সেইটা প্রমাণিত। মুখে হিন্দু হিন্দু হিন্দু, ধর্ম ধর্ম ধর্ম, আর আড়ালে মানে ব্যবসা করবার সরকার, বেচে দেওয়ার সরকার। ইলন মাস্কের পরিচারিকা পরিবারের সঙ্গে ডিনার করে আমার দেশের প্রধানমন্ত্রী, মাথাটা নিচু থাকে। মনমোহন সিংকে তো এরা বলতো নীরব প্রধানমন্ত্রী, কিন্তু মনমোহন সিংয়ের মাথাটা উঁচু থাকতো, কথা কম বলতেন, পণ্ডিত মানুষ ছিলেন। আর যারা এত চিৎকার করলো 14 টাকায় পেট্রোল দেবো, 100 টাকার ইয়ে দেবো, মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেবো, যারা বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো, এখানে শুভেন্দু অধিকারী হতো তাই বলেছিল। লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেবো, দিয়ে তো আবার শুনছি নাকি ডিসেম্বর অব্দি বন্ধ, জানুয়ারি থেকে আবার 2027 থেকে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। এই যে ভাঁওতাবাজি, এই যে জুমলাবাজি, ক্ষমতা দখল করবার যে জুমলাবাজির রাজনীতি, এগুলো তো একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলো যারা তৈরি করছে, তারা কি রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করতে চাইছে? প্রশান্ত কিশোর হোক, বিজেপি হোক, কিংবা অন্য রাজনৈতিক দল হোক, আমরা বামপন্থীরা কিন্তু নীতিগতভাবে এর বিরুদ্ধে। আমরা এই কারণে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে। এই যে ধরো একটা ওষুধ কোম্পানি, তারা কোটি কোটি টাকা ঢালছে রাজনৈতিক দলগুলোতে, তৃণমূলকেও দিয়েছে, বিজেপিকেও দিয়েছে, কংগ্রেসকেও দিয়েছে, আমরা নিইনি।
সিপিআই সিপিএম নেয়। সেই ওষুধ কোম্পানিগুলো রাজনৈতিক দলগুলোকে টাকা দেবে, সরকারকে টাকা দেবে, তারপর তারা ওষুধের দাম প্রতি বছর 30% 40% বাড়াবে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই সরকারের বিরুদ্ধে তাই ক্ষোভ মানুষের সঞ্চার হচ্ছে। এইটাকে আমাদের কোথাও না কোথাও একটা গণ আন্দোলনের চেহারা দিতে হবে। সরকারে আজকে বিজেপি আছে, কালকে অন্য কেউ থাকবে, কিন্তু বামপন্থীদের কাজ মানুষের প্রতিবাদ আন্দোলনকে জারি রাখা, মানুষের রুটি রুজি রোজগার, অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের সরাসরি যে জনবিরোধী নীতিগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করছে সেইটাকে রাজনীতির মূল আঙিনায় আনা। একজন বামপন্থী সাংসদ বা বামপন্থী বিধায়ক পার্লামেন্টে বা বিধানসভায় যে বক্তব্য রাখে সেটা মানুষের দাবি দেওয়ার কথা। আর একজন ডানপন্থী, বিশেষ করে বিজেপি তৃণমূলের এমএলএ বা এমপিরা যে ভাষণ রাখে, তাতে তুমি দেখবে হিন্দুস্তানি, মুসলমানি, শুক্রবারি, পাকিস্তানি, জেহাদি, হিন্দু, মুসলমান, ধর্ম, জাতপাত, গীতাপাঠ, কোরআন পাঠ, এই রাজনীতিটা কি আমাদের ভারতবর্ষের জন্য ভালো হচ্ছে? ভালো হচ্ছে না তো। একটা সময় আমরা কেন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে পরিণত হয়েছি? কারণ আমার দেশে মুঘলরা রাজত্ব করে গেছে, মুঘলরা লুট করে গেছে। একটা সময় রাজারা শাসন করে গেছে, প্রজাদের লুট করে গেছে। একটা সময় ব্রিটিশরা শাসন করে গেছে, অত্যাচার করে গেছে, লুট করে গেছে। তাহলে আমরা এই ধর্ম, রাজত্ব, উপনিবেশিকবাদ, এই যে প্রজাতন্ত্র, এর বাইরে বেরিয়েছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা চাই যে মানুষ তার সরকার ঠিক করুক, সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকুক। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে সরকার মেহুল চোকসি, নীরব মোদীদের ধরতে পারে না, সরকার কৃষকদের খিচুড়ির মুকুব করতে পারে না, সারের দাম কমাতে পারে না, পড়াশোনার খরচ কমাতে পারে না। অথচ সেই সরকার আমেরিকার ট্রাম্পের কাছে সারেন্ডার হয়ে যায়, সেই সরকার আম্বানি আদানির কাছে সারেন্ডার হয়ে যায়, সেই সরকার রাজনৈতিক চোরেদের, গুন্ডাদের কাছে সারেন্ডার হয়ে যায়। কি দায় পড়েছিল বিজেপি? একটা বিল পাস করানোর জন্য তৃণমূলের সেই অর্থে গরু পাচারকারী স্মাগলার, তাকে কম্প্রোমাইজ করে বিজেপিকে রাজ্যসভায় পাঠাতে হলো। কি দায় পড়েছিল বিজেপি? পশ্চিমবাংলায় যারা ধর্মের রাজনীতি করা বলে, হিন্দু ধর্মের কথা বলে, একটা নির্দিষ্ট ধর্মের ভাবাবেগে আঘাত লাগানো একজন তৃণমূলের যুবনেত্রী এমপি, তাকে বিজেপিকে শেল্টার দিতে হলো। তার মানে বিজেপি, যে আমরা এতদিন জানতাম অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে যে বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, তার একটা ইডিওলজি আছে, এখন তো বিজেপির ইডিওলজিটাও নেই। বিজেপি কোন আদর্শে চলে? গরু ব্যবসায়ীদের টাকায় নির্বাচন লড়ে। কন্ডম পরানোর কথা বলা তৃণমূলের নেত্রী যে হিন্দু ধর্মে আঘাত করে, তাকে বিজেপি ছাতার তলায় নেয়। গরু স্মাগলারকারীকে রাজ্যসভায় পাঠায়। তৃণমূলের চোরেদের, তৃণমূলের হাতে অত্যাচারিত হওয়া বিজেপি কর্মীদের লাশের উপর দাঁড়িয়ে সেই তৃণমূল কর্মীদের শেল্টার দেয়। তার মানে তুমি আর 5টা দলের মতন কম্প্রোমাইজ করছো, করাপশন করছো, করাপশনকে শেল্টার দিচ্ছ। তার মানে তোমার ক্ষমতাটা এজেন্ডা, ধর্মটা এজেন্ডা না। ধর্মের আড়ালে তুমি তোমার লুটের সাম্রাজ্যকে বাঁচাতে চাইছো। এই রাজনীতিটাকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে। খুব আশার আলো। আমরা বামপন্থীরা বারে বারে স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা মনে করি যে দেশের বুকে 18 যৌবনের যে জোয়ার, সেই জোয়ারটা নামুক। বহুদিন পর দিল্লির ছাত্র আন্দোলন, কলকাতার ছাত্র আন্দোলন প্রমাণ করলো যে তারা কিন্তু শাসককে ভয় পাচ্ছে না, 56 ইঞ্চি সরকারকে বরং ভয় পেতে হচ্ছে। একদিকে ভাবো না, তুমি একটা প্রধানমন্ত্রী, সে বলছে যে আমরা কম্প্রোমাইজ করছি, আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলছি, তাকে ফলের জুস খাওয়াচ্ছে, আর তার দলের নেতারা বাইরে বেরিয়ে তাকে মাসি তুলে গালিগালাজ করছে, চায়নার এজেন্ট বলছে, পাকিস্তানি বলছে, জেহাদি বলছে। তার মানে মুখ আর মুখোশ এটা আলাদা করে দেওয়া হচ্ছে। এখানে এ রাজ্যেও তাই। শ্রমিক ভট্টাচার্য বলছে তোলা তুলবেন না, আর সেই শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের তোলাবাজকে রাজ্যসভায় পাঠাচ্ছে। তার মানে কি, শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য এরা মুখ মুখোশ আলাদা করতে চাইছে, কিন্তু এটা আলাদা নয়, এরা একই প্রোডাকশন। তৃণমূল বিজেপি আলাদা করা হয়েছিল 15 বছর। আমরা বামপন্থীরা বারে বারে বলেছিলাম। 21শে জুলাই ঋতব্রতর বক্তৃতা যদি ভালোভাবে শোনা যায়, ঋতব্রত তো পরিষ্কার বলছে যে সে রাজ্যসভার টয়লেটে ঢুকেছে, তাকে ক্যামাক স্ট্রিট থেকে ফোন করে বলা হচ্ছে যে বস, অভিষেক ব্যানার্জি বলেছে যে এই বিলে ভোট দেওয়া যাবে না, আপনি বাড়ি চলে যান। তার মানে আমরা যে কথা বলতাম এতদিন, বিজেপির একের পর এক বিল, এনআরসি বিল পাস হয়েছিল কেন? তৃণমূলের সহযোগিতায়। তাহলে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল, কি কম্প্রোমাইজ ছিল? টুলু মণ্ডলের বাড়িতে শোনা পাওয়া যাচ্ছে, আরে বাবা এই টুলু মণ্ডল তো 3বার ইডির কাছে হাজিরা দিয়েছিল, তখন তুমি যেটা করনি কেন? সারদা থেকে শুরু করে 26,000 চাকরি, পার্ক স্ট্রিট থেকে আরজি কর, কোন মামলাটা ইডিসিবিআর কাছে যাই? তুমি কোন মামলা তদন্ত করেছো? উল্টে দেখা যাচ্ছে টুলু মণ্ডলরা হয়তো তৃণমূলকে 1 কোটি টাকা দিত, এখন টুলু মণ্ডলের জায়গায় আর কোনো মণ্ডল তৈরি হয়ে গেছে যে বিজেপিকে টাকা দেয়। পাড়ায় পাড়ায় তৃণমূলের গুন্ডা মাস্তানরাই বিজেপি হয়ে গেছে। এই যে জয়ন্ত সিং, এই যে কিছুদিন আগে দমদমের ছবি দেখলাম, জয়ন্ত সিং তৃণমূল ছিল, তাকে আমরা এত গালি দিলাম, বিজেপিও গালি দিল, তারপর এখন ভোট বেটে গেল, বিজেপি জিতে গেল, জয়ন্ত সিং এর ডান হাত এখন বিজেপির মঞ্চে। তাহলে পার্থক্যটা কোথায়? জয়ন্ত সিং থেকে সোনা পাপ্পু, এরা সব ডান হাত বাম হাত, তৃণমূলে বসে তৃণমূলের গুন্ডাদের ডান হাত বাম হাত সব বিজেপি। তার মানে একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা কি?
এই ব্রিজটা হচ্ছে ফুলে ফুলে ঢলে ঢলে, টাকার তোলা মূলে ঢলে ঢলে, টাকার ব্রিজ, কোটি কোটি টাকা নিয়ে সেটিং হচ্ছে। তৃণমূল এতদিন বলছে ভাই 15 বছর আমি করে কমে খেয়েছি, এসো ভাই এবার তুমি একটু করে কমে খাও, আমাকে শুধু শেল্টারটা দাও। এইটা কি বাংলার জন্য ভালো হচ্ছে? বাংলার মাটিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্রের সম্পর্কে গালি দেওয়া হবে, গুন্ডা বলা হবে, সুভাষকে অপমান করা হবে, বাংলার মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে টয়লেট করা হবে, রবীন্দ্রনাথকে অপমান করা হবে, নজরুলকে কুসুম বলে সাংবাদিকরা ব্যঙ্গ করবে, কিসের কুসুম বলে? আর সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে মেনে নিতে হবে, বামপন্থীরা মেনে নেবে? আমাদের তো ইতিহাস একটাও কোনো কৃষক আন্দোলন বলুন, সমবায় আন্দোলন বলুন, স্বাধীনতার আন্দোলন বলুন, ছাত্র আন্দোলন বলুন, একটা বইতে আপনি, বা উদ্বাস্তু আন্দোলন বলুন, যে এত কাঁটাতার বাংলাদেশি বাংলাদেশি করে, একটা উদ্বাস্তু আন্দোলনের বইতেও আপনি একটাও বিজেপি RSS এর নেতার নাম খুঁজে পাবেন না। আমরা লাল ঝান্ডা এই আন্দোলনগুলো করেছি, আমরাই বাংলা, পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে গোটা পৃথিবীর বুকে তুলে ধরেছিলাম। কথা উঠতো যে গোটা পৃথিবীর প্রথম প্রতিবাদের মিছিল হতো কলকাতায়, কলকাতা মিছিল নগরী, প্রতিবাদের নগরী, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনামের নগরী। সেখানে দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিকতাবাদকে গ্রহণ করেছি সাদরে। আমরা দেশের যে কোনো বিপদে আমরা সবার আগে পাশে দাঁড়িয়েছি দেশের। আমরা, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, আমি যে সংগঠন থেকে, ছাত্র সংগঠন থেকে পার্টিতে উঠে এসেছি, EISF, সেই EISF 64 চীন, মানে 62 64 ওই পিরিয়ডে চীন যুদ্ধের সময়, 62 চীন যুদ্ধের সময় রক্তদান শিবির করেছে সৈন্যবাহিনীর পাশে। আমরা কমিউনিস্ট পার্টি শুধু দেশের প্রশ্নে দাঁড়িয়ে, চায়না ইস্যুতে আমাদের পার্টি ভাগ হয়ে গেছে, আমরা কম্প্রোমাইজ করেছি। আজকে সেই বিজেপি আমাদেরকে বলবে কিনা দেশদ্রোহী। আর 15 জন পাক গুপ্তচর RSS এর কর্মী হয়ে ধরা পড়লো, তারা দেশপ্রেমিক। আজ অবধি পুলওয়ামাতে কি করে জঙ্গি ঢুকলো তার তদন্ত হলো না, তারা দেশপ্রেমিক হয়ে গেল। আর আজকে আমরা এই প্রশ্নগুলো যদি করি যে RDX এলো কোথা থেকে, সন্ত্রাসবাদীরা ঢুকলো কোত্থেকে কাশ্মীরে, অরুণাচলের একটা গ্রাম চায়না দখল করলো কি করে, লাদাখের এত কিলোমিটার জায়গা দখল হলো কি করে চায়নার, কি করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে, কি করে গরু পাচার হচ্ছে, কি করে সোনা পাচার হচ্ছে, কি করে ড্রাগ পাচার হচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে, সীমান্তের দায়িত্ব কার, সেনাবাহিনী জওয়ানদের খাবারের টাকার কেলেঙ্কারি করছে কে, নিম্নমানের অস্ত্র সামগ্রী কেনা হচ্ছে কেন? এই যে প্রশ্নগুলো আমরা করছি, সেখানে আমরা দেশদ্রোহী। সেনাবাহিনীতে কন্ট্রাকচুয়াল ঢুকে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে কি কম্প্রোমাইজ করা হচ্ছে না? তাহলে নীতিগত জায়গায় যদি আমি লজিক্যাল প্রশ্ন তুলি, সরকার আমাকে জাগিয়ে দেবে দেশদ্রোহী? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বোকা, মানুষকে ধর্মের ট্যাবলেট খাইয়ে, ধর্মের আফিমের নেশায়, আমরা তো মনে করি যে ধর্মটা যে যার নিজের মনে, ধর্ম রাজনীতিতে কেন আসবে, ধর্ম ব্যবসা কেন হবে? রাম মন্দিরের টাকা চুরি করছো বিজেপি, আর তুমি বলছো তুমি ধর্মপ্রেমী। আরে বামপন্থীরা তো ধর্ম আর রাজনীতিকে গোলায় না। আমি কি হিন্দু নই? আমি হিন্দু ধর্মে আমার মনের ভেতর বিশ্বাস রাখি, কিন্তু আমি ধর্মের আচারকে রাজনীতির মধ্যে মেলাই না। আমি আরেকটা ধর্মকে সম্মান করি। এটা কোন ভাষা একজন মুখ্যমন্ত্রী বলছে শুক্রবারই? আজকে এটা কোন ভাষা? ছাত্র আন্দোলনে বলছে পাকিস্তানে ঢুকে আছে, বিদেশ থেকে টাকা আসছে। আরে ভাই, বিদেশ থেকে টাকা আসছে তুমি যখন জানো তাহলে ধরো। তোমার দেশের টাকা লুট করে বিদেশে চলে যাওয়া নীরব মোদী কেন ধরা পড়ে না? তোমার বিজেপির নেতারা বাইরে গিয়ে নীরব মোদীর সঙ্গে কেন ছবি তোলে? তাহলে এই যে বেসিক জায়গাগুলো, এই জায়গাগুলো প্রশ্নগুলো তুললে সরকার রেগে যাচ্ছে, তার মানে সরকারের কোথাও স্বার্থ আছে। তাই এই যে মানে আমি আবারও তোমায় বলছি, সরকারের বিরুদ্ধে মানুষের খুব চূড়ান্ত জায়গায়, ছাত্র বিরোধী, যুব বিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী সরকার, ব্রিজভূষণদের পাশে দাঁড়ানোর সরকার। এদেরকে ভারতের মানুষ ক্ষমা করবে? আমার দেশের জন্য যারা সোনা আনে, গতকাল না পরশুদিন দেখলাম জামিন হয়ে গেল, মামলা প্রত্যাহার হয়ে গেল, বৃহত্তর কনস্পিরেসি কুস্তিগিররা বলছে। তুমি ভাবো, মানে একটা দেশে একটা সরকার, একটা রাজনৈতিক দল 56 ইঞ্চির সরকার, ডবল ইঞ্চির সরকার, মোদির মতন চেহারা হয় না, ভগবান বানিয়ে দিলেন, পরমেশ্বর বানিয়ে দিলেন, মানে তার নাকি মৃত্যু হবে না এমন তিনি ফিগার। সেই সরকারকে হরিয়ানার ভোটে জেতার জন্য 13 বার পেরোল দিতে হয় ধর্ষণে অভিযুক্ত রাম রহিম বাবাকে। আর ছাত্র নেতারা কেউ প্রতিবাদ করলে, সাংবাদিকরা কেউ প্রতিবাদ করলে, তাকে দিনের পর দিন বিনা বিচারে জেলের ভেতর রাখতে হয়। রাম রহিম বাবা প্যারোল পায়, লাহেক আলীরা জেলে থাকে। কোনটা প্রয়োজন? মাদ্রাসার শিক্ষক, একটা উচ্চশিক্ষিত ছেলে, সে একটা ধর্ষণ কাণ্ডে প্রতিবাদ করেছে, সেটা অপরাধ? কি হলো আজকে? এনকাউন্টার তো একটা করলে, যা তারপর যে ধর্ষণ কাণ্ডের কিনারা কি, তাদের তদন্তের রিপোর্ট কোথায়? হাইকোর্ট তো জানতে চেয়েছিল, ভিডিও দাও। তাহলে আজকে তুমি গুন্ডা দমন আইন আনছো, দিয়ে বলছো অপরাধীকে ঠান্ডা করতে গেলে গুন্ডা দমন আইন দরকার। আসলে ওটা প্রতিবাদীদের আটকাতে চাইছো। BMS ছিল না, আগে গুন্ডাদের ধরা যেত না, আগে ক্রিমিনালদের ধরা হয়নি। তোমার হাতেই তো সরকার, তোমার হাতেই তো আইন, তোমার হাতেই তো BMS।
তার মানে যে বিএমএস এর আইনের ওপর তুমি ভরসা করছো না, বা যে ভারতবর্ষের সংবিধানের আইনের ওপর তোমার ভরসা নেই, তাকে তার বদলে অল্টারনেটিভ একটা আইন আনছো, তাহলে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বিজেপি তো বহু রাজ্যে আছে, সে একই আইনের ওপর তো তারা চালাচ্ছে, তাহলে তোমার গুন্ডা দমন আইন আনার প্রয়োজন হলো কেন? তাহলে কি তুমি কোথাও না কোথাও প্রতিবাদীদের, বিরোধীদের, তোমার অপছন্দের লোকেদের হেনস্থা করবার জন্য বিল আনবে? পাস করুন, লাগু করুন, কোর্টে গেলে আবার ফেল করুন। এই যে ধরো মানে বারে বারে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান করে দেওয়া হচ্ছে, এইটা কি আমার রাজ্যের, আমার দেশের মূল ইস্যু? আমার দেশের রাজ্যের মূল ইস্যু বেকারদের কাজ, কৃষকের ফসলের দাম, সারের দাম কমানো, পেট্রোল ডিজেলের দাম কমানো, ইথানলের যে করাপশন সামনে আসছে, এই তো ভয়ঙ্কর। নীতিন গাডকারির 2 ছেলে ইথানলে বরাত কোম্পানি চালায়, আর তার বাবা পরিবহন মন্ত্রী, আর তিনি লাগু করে দিচ্ছেন পার্লামেন্টে আলোচনা ছাড়া 20% ইথানল পেট্রোলে মেশানো হবে। আচ্ছা, ইথানলের মেশালে তো তোমার দাম কমার কথা, দাম কমাচ্ছ না কেন? তার মানে একদিকে সরকারও টাকা লুটবে, আবার নীতিন গাডকারির ছেলেও বেনিফিটেড হবে। এর থেকে বড় করাপশন আর কি আছে? এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার দেশ, বিপন্ন দেশ, বিপন্ন সংবিধান। সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, তার ফলে গোটা দেশের মানুষকে এক জায়গায় আসতে হবে। সৈকত, কোথাও কি তোমার মনে হয়, মানে তুমি এ নিয়ে নিশ্চয়ই কোটি কোটি শব্দ ইতিমধ্যেই খরচ করেছো, তবু আমি তোমাকে এই প্রশ্নটা আরেকবার জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ধরো তৃণমূল ভেঙে 4-5টা দল হয়ে গেছে, আরও হতে পারে, হয়তো উপদল টুপদল অনেক কিছু আছে, হয়তো এটা খোঁজ খবর নিলে বোঝা যাবে, কিন্তু কিছু লোক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে ফিরতে চাইছেন, মানে 3জন সংখ্যালঘু সাংসদ তারা ফিরতে চাইছেন, বিধায়কদের কিছু নাকি যারা বেশ ক্ষোভ টোপ বা ক্ষোভ জন্মেছে যাদের, তারাও নাকি ফিরতে চাইছেন। এই যে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাওয়ার যে তাগিদ বা চেষ্টা চলছে, এটা কি কোথাও তোমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি সঞ্চয় হতে পারে, বা তোমার কোথাও মানে তোমার বিশ্লেষণ কি একই সঙ্গে এটাও উঠে আসার কোনো জায়গা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার আসলে শেষ, পলিটিক্যাল কেরিয়ার? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন তো সফল রাজনীতিবিদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স পারমিট করছে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে, মাফ করবেন আমাকে, যে পাগলামোগুলো করেছেন রাজনীতিতে, বা যে দুর্বৃত্তায়ন করেছেন, বা যে দুর্বৃত্তায়নকে তিনি প্রশ্রয় দিয়েছেন, বা ভাইপো কোম্পানির নামে যে গ্যাং মানে লুট করেছে বাংলাকে, আজকে বিজেপি এই কারণে বাংলার ক্ষমতায়। ব্যাপক ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে, সেখান থেকে বিজেপি এসছে। এমন কোন কাজটা উনি করেননি যে কাজটা আজকে বিজেপি করছে না? আজকে বিরোধীদের উপর অত্যাচার বলো, প্রতিবাদী আন্দোলনকে দমানো বলো, নারী নির্যাতন বলো, ধর্ষণ বলো, এই সব কাজগুলো তো, ধর্ষকদের বাঁচানো বলো, সব কাজই তো উনি করে গেছেন। আজকে বিজেপির ক্যাবিনেটের 8 জন মন্ত্রী উনারই শিষ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী উনারই শিষ্য। তার ফলে আজকে তুমি যেটা ভাবছো যে তৃণমূল বিজেপিটা আলাদা, আমি ওই দৃষ্টিভঙ্গিতে দেখছি না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ফুরিয়ে গেছে, আরএসএস এর প্রয়োজনীয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা বিজেপির প্রয়োজন ছিল, 29% সংখ্যালঘু ভোটার অধ্যুষিত সীমান্ত লাগোয়া বাংলার কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যের বাংলায়, বিজেপি তাকে ব্যবহার করে নিয়েছে। 98 সালে এই কারণে টাকা ঢেলেছিল, এই কারণেই সিঙ্গেল ফুল ওকে জোড়া ফুলের সিম্বল দিয়েছিল, এই কারণে 3-3বার মন্ত্রী করেছিল, এই কারণেই কলকাতায় মেয়র ডেপুটি মেয়রের একসঙ্গে সংসার করিয়েছিল, এই কারণে 16 সালে বাম কংগ্রেস জোটের প্রবল হাওয়াতে বিজেপি রাস্তায় নেমে, আরএসএস রাস্তায় নেমে ভোট কেটে তৃণমূলকে বাঁচিয়েছিল, এই কারণে পশ্চিমবাংলার মাটিতে বাম কংগ্রেসের ধর্মনিরপেক্ষ রাজনীতিকে শেষ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলানো হয়েছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের করাপশনের ভাইপোকে বাঁচাতে এই কারণেই এই মন্তব্যগুলো করেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি, এই কারণেই তিনি বলেছিলেন একটা সম্প্রদায়কে উস্কে দিলে এক্ষুনি মুছে দেবে, এই কারণেই উনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে যারা আসবে, মানে এমন মন্তব্য উনি করছেন যে মন্তব্যগুলো বিজেপির চরম ধর্মীয় রাজনীতির মেরুকরণের পক্ষে সহায়ক হয়। আচ্ছা, একটা উদাহরণ তুমি দেখাতে পারো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দাঙ্গাবাজকে ধরেছে, কোনো বিজেপির নেতাকে ধরেছে? কিচ্ছু করেনি। আবার উল্টো দিকে বিজেপির একটা উদাহরণ দেখাও তো, পিসি ভাইপোর পরিবারে বিজেপি আজ অব্দি একটা টাচ করেছে? বা একটা উদাহরণ তুমি দেখাও, সারদা থেকে আজ অব্দি তৃণমূলের করাপশনের একটা দুর্নীতি তদন্ত হয়েছে? গতকালই তো দেখলাম যে প্রাইমারি না এসএসসির একটা দুর্নীতির 18 জনের জামিন হয়ে গেছে, পার্থ সহ। তার মানে এই তো মানে তুমি দেবে আমি নেব, দেওয়ার নেওয়া মিলিয়ে মিলিয়ে চলা। রাজনীতিতে মানে কোথাও না কোথাও তৃণমূল এবং বিজেপির এই 15 বছর এবং 3 মাসের এই সরকারকে দেখে তুমি কোথাও আলাদা করতে পারবে না। এটা মানুষকে না বোকা বানাচ্ছে, এবং মানুষ এটা ধরে ফেলেছে। তার ফলে না মানুষ তৃণমূলের উপর প্রবল ক্ষোভ থেকে, যেমন রাগ থেকে, অল্টারনেটিভ না পেয়ে হয়তো কোনো কারণে বিজেপিকে ভোট দিয়েছে। বাংলার মাটি বিজেপির মাটি নয়, বাংলার মাটিতে বিজেপি আসতে পারতো না বলেই সরাসরি মমতাকে দিয়ে 15 বছরে ধর্মের চাষ করানো হয়েছিল।
আচ্ছা। সেই চাষে, ধর্মের চাষের ফলেই আজকে পদ্ম ফুল ফুটেছে। কিন্তু আমি তোমাকে বলছি, বাংলার মাটিতে রবীন্দ্র নজরুল, সুভাষদের অপমান করে ক্ষমতায় থাকা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, এই চরম গুন্ডারা আজকে ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হবে। আগামী দিনে আমি তোমাকে বলছি, বিজেপির হাল তৃণমূলের থেকেও খারাপ হবে। এরা এই ডিম থেরাপি শুরু করছে। তো আমি তোমায় লিখে রেখে দাও, আজ থেকে কয়েক বছর পর যখন বিজেপি থাকবে না, তখন এই নেতাগুলো বাড়ি থেকে বেরোতে পারবে না, মুখ দেখাতে পারবে না। এবং এই অল্টারনেটিভ কেউ করবে না, মানুষই করবে। মানুষ দেখছে যে একটা তৃণমূলের নিচুতলার কর্মী যে চুরি করতো, দুর্নীতি করতো, তাকে তুমি ডিম ছুটছো। আর তার মাথায় যে কোটি কোটি টাকা চুরি করতো, তাকে তুমি ইলিশ মাছ আর মাটন কষা খাওয়াচ্ছ দিল্লিতে বসে। তার সঙ্গে বাইপাসের ধারে 5 তারা হোটেলে মিটিং করছো। তার মানেটা কি? তার মানে এটা তোমাদের লেনাদেনার গন্ডগোল, কম্প্রোমাইজের গন্ডগোল, 75-25 রেশিওর গন্ডগোল। আগে যেমন 75-25 পাঠাতে হতো কামাক্ষিটা, এখন হয়তো কোথাও না কোথাও তৃণমূল বিজেপির লেনাদেনা চলছে। এবার তার ফলে এই যে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল বা পদ্মফুল বিজেপি, এই কোনোটাই আলাদা নয়। মানুষ এটা বুঝতে পারছে, এবং আমি তোমাকে বলছি বুঝতে পারছে বলেই মানুষ কিন্তু অল্টারনেটিভের পক্ষে দাঁড়াচ্ছে। যেখানে মানুষ শক্তিশালী অপোজিশন পাচ্ছে, মানুষ তার পাশে দাঁড়াচ্ছে। লাল ঝান্ডার মিছিলে ঢেউ আসছে সেই কারণে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স একটা সমস্যা, এবং আমার ব্যক্তিগত ধারণা উনি রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার। এবং আমি তোমাকে বলছি, উনি রাজনীতি থেকে অবসর নিন। বিজেপি বিরোধী লড়াইয়ে আর নতুন করে যেন বিভ্রান্তি না তৈরি হয় বাংলার মাটিতে, এইটা বাংলার মানুষকেও দেখতে হবে। এতদিন 15টা বছর অনেকটা সময় চলে গেছে, বাংলার মাটিতে বিজেপির সরকার হয়ে গেছে। এবং এইটার পর যদি বিজেপি বিরোধী লড়াইয়ে যে ভূমিকা উনি ইন্ডিয়া জোটে করেছেন, বিভ্রান্তি তৈরি করেছেন, এ রাজ্যে করেছেন, এটা যদি আবার করতে থাকেন, তাহলে কিন্তু বিজেপিকে রোখা বাংলার মাটিতে মুশকিল হয়ে যাবে। এবং দুর্নীতি বা আমি বলছি ধর্মের রাজনীতি, সবটার প্রশ্নে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ঘেন্না করছে, অপছন্দ করছে। ক্লোজ চ্যাপ্টার, রাজনীতি পরিষ্কার। এখানে ওই একটা গান আছে না, যে আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, একদিকে বাম, একদিকে রাম, এখানে আর মাঝখানে কেউ আসবে না। এটা ইডিওলজির লড়াই। এটা আমি তোমাকে বলছি সরাসরি গান্ধী আর গডসের লড়াই। এটা সরাসরি সুভাষ আর RSS এর লড়াই, শ্যামাপ্রসাদের লড়াই। এখানে বাংলার মানুষকে ঠিক করে নিতে হবে, বাংলার মানুষ কোন দিকে থাকবে। সুভাষকে যারা গুন্ডা বলছে সেই শ্যামাপ্রসাদের দলের লোকেদের পক্ষে, নাকি যে বলেছিল যে বাংলার মাটি থেকে স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখিয়েছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তার পক্ষে। বাংলার মানুষকে ঠিক করে নিতে হবে যে তারা গান্ধীর পক্ষে থাকবে না এই গডসেবাদীদের পক্ষে থাকবে। বাংলার মানুষকে ঠিক করে নিতে হবে তারা হিন্দু মুসলমানের রাজনীতির পক্ষে থাকবে না ধর্মনিরপেক্ষতার রাজনীতির পক্ষে থাকবে। বাংলার মানুষকে ঠিক করে নিতে হবে কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি ধর্মান্তকরণের রাজনীতিকে বাড়বাড়ন্ত হবে, নাকি বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলিম গাই সাম্যের গান, যে বাংলা বারে বারে উদাহরণ তৈরি করেছে, গুজরা জ্বলেছে, ইউপি জ্বলেছে, বাংলা নিশ্চিন্ত থেকেছে, বাংলায় কোনোদিন দাঙ্গা হয়নি, আমরা গর্ব করে বলতাম, সেই ঐতিহ্যকে রক্ষা করবে, ফিরিয়ে আনতে হবে। রক্ষা তো হয়নি, 15 বছর শেষ হয়ে গেছে। আমার ধারণা বাঙালি ব্রিটিশের গোলামি মানেনি। বিজেপির এই ধর্মের মেরুকরণের রাজনীতি ব্রিটিশদের দালালদেরকেও ছুড়ে ফেলে দেবে। একটা জিনিস তুমি বললে যে বামেদের দিকে আস্তে আস্তে পরিস্থিতি ঢলছে, মানুষ মিছিলে আসছে, এই পরিস্থিতি তো আগেও দেখা যেত। আমি বলতে চাই তোমার যে 15 বছর বামেরা ক্ষমতায় ছিল না, সেই 15 বছরে তো বামেরা মিছিল করলে তো বিপুল লোকজন, বিপুল সাড়া পাওয়া গেছে, কিন্তু ভোটের বাক্সে কনভার্সন দেখা যেত না। এই কনভার্সনের সম্ভাবনাটা কি ধীরে ধীরে ক্রমশ মাথা তুলছে? না, তখন যেটা হতো না, ত্রিমুখী লড়াই হয়ে গেছিল। আমাদের বাক্সে ভোট আসেনি এমনটা নয়। তুমি 14 নির্বাচন যদি দেখো, ইনফ্যাক্ট আমি সেই লোকসভারই মানুষ। কাঁথি লোকসভাতে 11 সালের পর যে কাঁথিকে এখন অধিকারী পরিবারের গড় বলা হয়, তৎকালীন অধিকারী পরিবারের গড় বলা হতো। 2014 লোকসভা 11-এ আমরা হেরে গেছি, প্রবল সন্ত্রাস, নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাশপুর এলাকায়। 2014 সালে কাঁথি লোকসভায় আমাদের প্রার্থী ছিলেন তাপস সিনহা। সবচাইতে বেশি লোকসভার প্রার্থী হিসেবে 42টার মধ্যে ভোট পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবে 2016 সালে আমরা সরকার করে ফেলবো এই অবস্থা। আমাদের ভোট আসছিল না 18 পঞ্চায়েতের পর। তখন তো বিজেপি মার্কেটে নেমে গেছে, RSS মার্কেটে নেমে গেছে, এবং তৃণমূল বিজেপি মোটামুটি নামিয়ে দিয়েছে। RSS মোটামুটি 16 সালে তৃণমূলকে হেল্প করে দিয়েছে। জোড়াফুল পদ্মফুলে বাইনারি হয়ে গেছে, দিদি মোদির বাইনারি হয়ে গেছে। শুভেন্দু অভিষেক 21 সালের পর বাইনারি করে ফেলেছে। তারপরে মানুষ, খেলা তো কখনো 3 দলের মধ্যে হয় না, বরাবর একটা বাইপোলার পরিস্থিতি হয়। এটাও তো একটা পুঁজিবাদী রাজনৈতিক ব্যবস্থার চেষ্টা। এটাই তো উদার অর্থনীতিবিদ, অর্থনীতির যারা ভাবক, তারা তো চায় যে সব জায়গায়, আমি তোমাকে প্রথমে যে কথাটা বলছিলাম, যে সব ক্ষেত্রে মনোপলি থাকবে।
এখানে ব্যবসায়ীরা চায় যে বাইপোলার থাকবে, আমেরিকান স্টাইল, যেমন হয় এসপার বা ওসপার, তৃতীয় পক্ষ থাকবে না। মানুষের কাছে অপশানটাকে কমিয়ে দাও। মানুষের কাছে অপশান কমিয়ে দিলে হয় তোমাকে ওই দোকান থেকে জিনিস নিতে হবে, নাহলে এখান থেকে নিতে হবে। এইটা করতে করতে যখন দুটো কম্পিটিশনে একজন কেউ লস করবে, তখন একজনই রাজত্ব করবে। এই কারণেই আদানির হাতে এত সম্পত্তি। কোথায় ছিল সম্পত্তি 14-র আগে? এই কারণে আম্বানি আজকে রাজত্ব করছে। এই কারণে এই যে বারবার বলা হয় না যে এক দেশ এক ভোট, এক দল এক ধর্ম, এই কনসেপ্টটাই তো মনোপলি ব্যবস্থা, এটাই পুঁজিবাদ, এটাই ফ্যাসিবাদ, যে সে একা থাকবে আর কেউ থাকবে না। ব্যবসা থেকে, রাজনীতি থেকে, কৃষ্টি থেকে, সংস্কৃতি থেকে, ঐতিহ্য, ইতিহাস সব আমি ঠিক করব, একা আমি বলবো। মোদি একমাত্র থাকবে, আরএসএস একমাত্র থাকবে, হিন্দুত্ব একমাত্র থাকবে, গেরুয়া রং একমাত্র থাকবে, ভাষা হিন্দি একমাত্র থাকবে। এই যে সব কিছুতে এক মনোপলি চালিয়ে দেওয়ার চেষ্টা, এইটা তো একটা পরিকল্পনা, বৃহত্তর পরিকল্পনা। তার পরিকল্পনার ঢেউ এখানে এসেও ফেলা হয়েছে। তার ফলে আমাদের ভোটগুলো মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষের তো দোষ নেই। দেখো 11 সালেও মানুষ অল্টারনেটিভ চেয়েছিল, আবার মানুষ এবারেও তৃণমূলের উপর বিরক্ত হয়ে বিজেপিকে টেস্ট করেনি, বিজেপি টেস্ট করার জন্য দিয়েছে। কিন্তু আমি বলছি একটা গুণগত পরিবর্তন আছে। কি না, এতদিন অবধি মানুষ বাইনারির মধ্যে দাঁড়িয়ে আমাদের মিছিলে আসতো। আমাদের মিছিলে আসতে অস্বীকার করার কোনো জায়গা না। আমাদের মিছিলে আসতো ভোট দিত অন্য কোথাও, আমরা ভোট পেতাম না। এবার তো আর সেই পরিস্থিতি নেই। আমি যে কথা বারবার বলছি যে আদর্শগত লড়াই বাংলার মাটিতে, এটা আমাদের কাছে গৌরবের, আমাদের কাছে চ্যালেঞ্জিং, যেমন এটা আমাদের গৌরবেরও। আমরা তো বামপন্থীরা এই রাজনীতিটাই চাইতাম যে সরাসরি লড়াই হোক, ডানপন্থা আর বামপন্থা। ডানপন্থার চরম ফ্যাসিস্ট একটা সরকার, একটা চরম হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক ভাবনা, তার সঙ্গে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বামপন্থা। মানুষ ঠিক করুক কোন দিকে থাকবে। এর মাঝখানে তৃণমূল এসে সব ঘেঁটে দিচ্ছিল। এবং এই চ্যালেঞ্জে যদি আমরা জিততে পারি, আমরা যদি বাংলা বাঁচাতে পারি, তাহলে গোটা দেশ বাঁচবে। বাংলা যদি না বাঁচে, দেশ বাঁচবে না। এবং এই যে বাংলা বাঙালি সংস্কৃতি, এটা তো বাংলা বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ নয়, এটা প্রতিবাদী, ধর্মনিরপেক্ষ, মানে আমি আরো একটু ব্রডার রেসপেক্টে বললে, যারা বামপন্থী নন কিন্তু একটু উদারবাদী, একটু সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মত প্রকাশ করেন, তাদের ওপরও তো ধীরে ধীরে আক্রমণটা নামছে। তাদেরও তো টিকে থাকার লড়াই। এই যে গত কয়েকদিন আগে একজন নাট্যকারকে মারা হলো কালো পোশাক পরেছে বলে। সে হিন্দু, কালো পোশাক পরেছে বলে তার গায়ে ধর্মের দাগ লাগিয়ে দেওয়া হলো। তার মানে এই যে ঘটনা অম্বিকেশ মহাপাত্রকে দিয়ে শুরু হয়েছিল, সেটা এখানেও শুরু হয়ে যাচ্ছে। তার ফলে চরম ফ্যাসিবাদের সঙ্গে লড়াইয়ে বামপন্থীরা এনজয় করবে এই লড়াই, ইডিওলজি বাঁচানোর লড়াই, বাংলা বাঁচানোর লড়াই। ভোট আমাদের মানে আমাদের আশা, এবং ফলতার উপনির্বাচন সেটা প্রমাণ করছে। ফলতাতে তো মাঝখানে কেউ ছিল না, সরাসরি লড়াই হয়েছে, আমাদের এত ভোট এসছে। আমি বলছি সময় লাগবে, কেননা 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের চাষ করেছে, যেখানে হিন্দু মুসলমান হয়েছে, জাতপাত হয়েছে। বিজেপি, আরএসএস তার সমস্ত প্রভাবে বাংলার মানুষের মননে ধর্মের বীজ ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে বাংলাকে ফিরিয়ে আনা, ইট উইল বি টেকিং টাইম, বাট বাংলা কিন্তু বারে বারে এই লড়াইয়ে জিতেছে। ব্রিটিশ বিরোধী লড়াইয়েও বাংলা উদাহরণ রেখেছে, ইতিহাস তৈরি করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জমিদার জোতদারদের বিরুদ্ধে লড়াইয়ে কৃষকরা জয়ী হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রীয়করণ, দেশের সম্পদের জাতীয়করণ, ব্যাংকিং জাতীয়করণ, একের পর এক বামপন্থী সাংসদ, তুমি যে অফিসে বসে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছো, এই অফিসের এই পার্টির নেতা ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। আমি যদি ভুল না করি 11 বার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন, এবং ইন্দ্রজিৎ গুপ্ত প্রথম যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এবং এই পার্টি থেকেই গীতা মুখার্জি মহিলাদের 33% স্বনির্ভরতার কথা বলতেন, গুরুদাস দাসগুপ্ত জাতীয়করণের কথা বলতেন। একটা লিগাসি রয়েছে বামপন্থার। এই লিগাসি বাংলা যদি রক্ষা করতে পারে, সেটা শুধুমাত্র বামপন্থীরা পারবে এমনটা নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একার ক্ষমতা দিয়ে আমরা সবটা করতে পারবো তা নয়, কিন্তু 1:1 লড়তে হবে। আরও বেশি অংশের মানুষ যারা বামপন্থার সমালোচনা করে, সাংবাদিকরা যারা আমাদের গঠনমূলক সমালোচনা করে, তাদেরকেও আমাদের গ্রহণ করতে হবে, এবং তাদেরকে সাথে নিয়ে সবাইকে মানে আমি বলছি সমস্ত অংশের মানুষ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষিত ইন্টেলেকচুয়াল বেল্ট, গরিব কৃষক, গরিব শ্রমিক, যে বামপন্থার ওই আমি বলছি সমাজতন্ত্র, সাম্প্রদায়িক, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ বুঝেও না, তাকেও তার কথা বলবার প্ল্যাটফর্ম বামপন্থীদের তৈরি করে দিতে হবে। যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আবার একটাই ছাত্র আন্দোলনের মতন দুর্বার গণ আন্দোলন তৈরি হবে, যে আন্দোলনে রাজার নিষ্কৃতি হবে না। রানী খান হয়েছে, রানী এখন এই ফেসবুক লাইভে বেঁচে আছে। আগামী দিনে আপনাকে আমি কথা দিতে পারি, তোমায় কথা দিতে পারি, গোটা দেশের মানুষ একদম শপথ নিয়ে ফেলেছে
যে মোদিকে ওই টেলিপ্রম্পটার দেখে রাত 12টায় মাঝরাত্রে ভিডিও বার্তাতেই বেঁচে থাকতে হবে। 56 ইঞ্চিকে আর দেশের মানুষ ফেরাবে না।